পরিবারের সদস্যদেরকে দেখিয়ে দেখিয়ে টর্চার করে, অত্যাচার নির্যাতন করে, মারপিট করে, কারো নখ তুলে ফেলে। প্রতিদিনই তাগাদা দিতেছিল যে টাকা পাঠাও তাহলে মেরে ফেলবো, টাকা পাঠাও তাহলে হাত কেটে ফেলবো। ভালো জব করবে, বেশি টাকা কামাই করবে, পরিবারকে ভালো রাখবে, এই স্বপ্নে সে লিবিয়া যাওয়ার জন্য একটা চক্রের সাথে যোগাযোগ করে যে তাকে লিবিয়াতে নিয়ে যাওয়া হবে এবং 4 লাখ টাকার একটা চুক্তি হয়। এখান থেকে তারা 2 লাখ টাকা দেয়, পরে আবার 2 লাখ টাকা দেয় এবং তাকে লিবিয়াতে কার্পেট ফ্যাক্টরিতে কাজ দেওয়া হবে, এই ধরনের একটা চুক্তি ছিল তাদের সাথে। তো সেই হিসেবে তাকে লিবিয়াতে নেওয়ার প্রক্রিয়ায় প্রথম দুবাইতে নিয়ে যায়, দুবাই থেকে তাকে নিয়ে যাওয়া হয় মিশরে, মিশরের থেকে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়াতে। তো লিবিয়াতে নিয়ে তাকে কাজ না দিয়ে তাকে একটা প্রত্যন্ত এলাকায় একটা জায়গায় সেখানে তাকে আটক করে রাখে। আমরা প্রথম দিকে শুধু জানতাম যে তাকে আটক করে রাখা হয়েছে। তাকে উদ্ধারের পরে আমরা আরও বেশি হৃদয় বিদারক ঘটনা আমরা জানতে পারি যে সেখানে তাকে যখন আটক করতে নিয়ে যাওয়া হয়, জিম্মি করা হয়, সেখানে আরও 11 জন বাংলাদেশি জিম্মি অবস্থায় ছিল এবং এই চক্রটা এরা সবাই বাংলাদেশি, বাংলায় কথা বলে। বাংলাদেশ থেকে যে লোকগুলা যায় তাদেরকে বিপাকে ফেলে, তাদেরকে আটক করে জিম্মি করে তাদের পরিবারের সাথে ইমোতে, নর্মালি আমরা যতবার শুনেছি যে সবগুলো ইমোতে কথা বলেছে, ইমোতে লাইভে রেখে পরিবারের সদস্যদেরকে দেখিয়ে দেখিয়ে টর্চার করে, অত্যাচার নির্যাতন করে, মারপিট করে, কারো নখ তুলে ফেলে, হ্যাঁ, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে নখ তুলে ফেলে, কাউকে 2 পাশ থেকে 2 জনে ধরে রেখে একদম অনলাইনের ভিতরে, লাইভের ভিতরে পিটাইতে থাকে কঠিনভাবে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে যে বাঁচাও বাঁচাও, বাবা আমার জন্য টাকা পাঠাও, নয়তো আমাকে ওরা মেরে ফেলবে। ঠিক সেম ঘটনাটা এই ভিকটিম রোমেলের সাথে হয়েছে এবং তাদেরকে রোমেল ওখানে 22 দিন বন্দী ছিল এবং এই দীর্ঘ সময়ের ভিতরে, এটা রমজান মাস, গত রমজান মাসের ভিতর থেকে শুরু, রোজার ভিতরেও তারা ঠিক মতন খাবার দেয় নাই এবং কঠিনভাবে না খেয়ে তারা ছিল এবং প্রচণ্ড অত্যাচারের মধ্যে ছিল এবং প্রতিদিনই তাগাদা দিতেছিল যে টাকা পাঠাও তাহলে মেরে ফেলবো, টাকা পাঠাও তাহলে হাত কেটে ফেলবো, ঠিক আছে, আরও বেশি অত্যাচার মাত্রা বাড়াই দেবে, এরকম পরিস্থিতি। তো একটা পর্যায়ে রোমেলের পরিবার আমার কাছে আসে, পিবিআই নরসিংদীতে এলে আমরা বিষয়টা প্রথম জানতে পারি। জানতে পেরে আমরা প্রাথমিক তদন্ত করে যাচাই করে দেখতে পাই যে না, আসলে ঘটনা সত্যতা রয়েছে, রোমেল এখান থেকে দেশের বাইরে গিয়েছে এবং আমরা কিছু ভয়েস রেকর্ডিং শুনতে পাই। যেহেতু ভিডিওগুলো আসছে ইমোতে, সেগুলো ওরা রেকর্ডিং করতে পারে নাই, তো সেগুলো খুব দুঃখজনকভাবে আমরা বুঝতে পারি যে ঘটনাটা সত্যি এবং এই ঘটনা তদন্তের জন্য আমরা মাঠে নামি। ভিকটিমের পরিবারকে বারবার বলা হচ্ছিল যে পুলিশের কাছে যদি যাও, পুলিশের কাছে যদি কোনো তথ্য দাও, তাইলে কিন্তু তোমার ভিকটিমের লাশও তোমরা পাবে না, ভিকটিমে মেরে ফেলা হবে এবং তার লাশও পাওয়া যাবে না। যার জন্য প্রাথমিকভাবে আমরা তদন্তের শুরুতে আমাদের যে কার্যক্রম সম্পর্কে তাদেরকে বুঝতে দেইনি এবং একটা পর্যায়ে আমরা বলেছি যে তাদেরকে কিছু টাকা পাঠানো হোক, যেহেতু অত্যাচারের মাত্রা বেশি বাড়াচ্ছে এবং পরিস্থিতি খারাপ এবং আমরা কিছু সোর্সও পাবো, টাকা পাঠাইলে বোঝা যাবে। তখন ওরা 12টা সিম নাম্বার দিয়েছিল বিকাশের এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল ডাচ বাংলা ব্যাংকের টাকা পাঠানোর জন্য। তো সিমগুলোতে 4টা সিমে 1.5 লক্ষ টাকা পাঠানো হয় এবং টাকাটা রিসিভ করার পরে বলে 1.5 লক্ষ টাকায় হবে না, ঠিক আছে, আরও টাকা পাঠাও, ঠিক আছে, 1.5 লক্ষ টাকা কিছু হবে না, এইভাবে 1.5 লক্ষ টাকা রিসিভ করছে এটা জানায় আরও টাকার তাগাদা দিয়ে তারা রাখে এবং আমরা কৌশলে ওদিনকে রাতেই এবং ওদিন রাত্রে এবং পরের দিন সারাদিন আমরা অভিযান পরিচালনা করি এবং আসামিদের কাছ থেকে আমরা 22টা সিম পেয়েছি এবং এগুলো সবগুলোর সাথেই প্রায় টাকার ট্রানজ্যাকশন আছে ব্যাপকভাবে এবং আমরা এই বিভিন্ন অভিযানে 9টা মোবাইল ফোন উদ্ধার করেছি এবং আমরা প্রাথমিক যে অভিযানটা
করেছিলাম সেখানে দোহার-নবাবগঞ্জ থেকে এবং ভৈরব থেকে আমরা 2 জনকে গ্রেপ্তার করি, চালান দিয়েছিলাম এবং এদের মূল হোতাটা তখন বাংলাদেশে ছিল, যার নাম হচ্ছে আসামি সোহেল। কিন্তু সোহেলকে আমরা পাইনি। সোহেলকে পাওয়ার জন্য তখন ব্যাপক চেষ্টা করি। একটা পর্যায়ে আমরা সোহেল যাতে দেশের বাইরে যেতে না পারে সেজন্য দেশের সকল বিমানবন্দর এবং স্থলবন্দরে আমরা মেসেজ পাঠাই, চিঠি ইস্যু করি যে তারা যাতে দেশ থেকে যাতে পাসপোর্ট ভিসা নিয়ে যেতে না পারে। তো আল্লাহ রসিম রহমত যে এটা আসলে আমাদের লাক বলতে হবে যে সোহেল এই ঢাকা এয়ারপোর্ট থেকে দেশের বাইরে দুবাই যাওয়ার জন্য, শারজা যাওয়ার জন্য, ঠিক আছে, সে চেষ্টা করে এবং সে দেশের বাইরে গেলে আমাদের এই মামলা তদন্ত বা এই অগ্রগতিটা একদম জিরো হয়ে যেত হয়তো, ঠিক আছে। তো এয়ারপোর্টে মেসেজ দেওয়ার ফলে আমরা যে আগে মেসেজ দিয়ে রেখেছিলাম, যার ফলে এয়ারপোর্ট আমাকে তাৎক্ষণিক জানায় যে সোহেল নামে আপনারা যাকে চাচ্ছিলেন সে কিন্তু এয়ারপোর্টে আছে। আমরা তাকে বসে রাখার কথা বলে আমরা তাৎক্ষণিক গিয়ে তাকে অ্যারেস্ট করি। তাকে রিসিভ করার পরে আমরা 2 দফায় রিমান্ডে নেই এবং সে রিমান্ডে জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য দেয় এবং ঘটনার সংশ্লিষ্টতা সংক্রান্ত ব্যাপক তথ্য দেয় এবং স্বীকারোক্তি দেয়। এবং রিমান্ডে থাকাকালীন সময়েই আমরা ভিডিও কলের মাধ্যমে লিবিয়াতে তার যে সাঙ্গপাঙ্গরা যারা লিবিয়াতে কার্যক্রমটা চালাচ্ছে তাদের সাথে অনলাইনে কথা বলা হয়। কথা বলার একটা পর্যায়ে অনেক কথা দরবে অনেক কিছুর পরে একটা পর্যায়ে মানে আসামি সোহেলের চাপের ফলেই এই ভিকটিমকে ফেরত দেওয়ার জন্য সম্মতি হয়।